নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আজকের আমাদের গল্প নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা চক্ষুকর্ণ। নীরেন্দ্রনাথ চক্রবর্তী 19শে অক্টোবর 1924 সালে ব্রিটিশ ভারতের ফরিদপুরের চন্দন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি। তিনি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত আধুনিক বাংলা কবিদের অন্যতম। উলঙ্গ রাজা তার অন্যতম কাব্যগ্রন্থ। এছাড়া আংটি রহস্য, কামিনীর কণ্ঠহার, পাহাড়ি দিচ্ছে, বরফ যখন গলে ইত্যাদি। এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি তার গোয়েন্দা চরিত্র হল ভাদুরী মশাই। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি 1974 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন। তিনি 25শে ডিসেম্বর 2018 সালে 94 বছর বয়সে কলকাতায় প্রাণ ত্যাগ করেন। আজ আমরা তারই লেখা একটি ছোট গল্প আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। গল্পের নাম চক্ষুকর্ণ। এই গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত সেরা 101 গোয়েন্দা গল্প এই বই থেকে। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা চক্ষুকর্ণ। আসল কথাটা কি জানেন? স্পিড কমিয়ে গিয়ার পাল্টে বাঁ দিকে বাঁক নিয়ে চারু ভাদুরী বললেন, চোখ কান সারাক্ষণ খোলা রাখা চাই। গাড়ির স্পিড আবার বেড়েছে। সামনের রাস্তা ফাঁকা। বৃষ্টি হয়েছে। গাছপালা লতা সবকিছু আজ এত সবুজ, চারিদিকে চোখ জুড়িয়ে আসছে। বললাম, তা তো অবশ্যই চাই, কিন্তু সেইটাই তো সবাই রাখে না। ভাদুরীর গলায় আবেগের সুর। জিজ্ঞাসা করলাম, কথাটা ঠিক আপনি কাদের সম্পর্কে বলছেন? সকলের সম্পর্কেই বলছি, তবে হ্যাঁ, বিশেষভাবে বলছি আমাদের পুলিশ বিভাগের কিছু লোক সম্পর্কে। তাদের যে চোখ কান নেই তা কিন্তু নয়। ওই দুটো বস্তু সকলেরই এক এক জোড়া থাকে। তাদেরও আছে, কিন্তু তার ব্যবহার হয় কদাচিৎ। বিদ্যাসাগর মশাই পুত্তলিকায় যেই বর্ণনা দিয়েছে তা মনে আছে? হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। চক্ষু আছে কিন্তু দেখিতে পায় না। ভাদুরী বললেন, বাহ, মনে আছে দেখছি। তা কিন্তু এদেরও সেই অবস্থা। চোখ থাকতেও এরা দেখে না, কান থাকতেও এরা শোনে না, নইলে নিশ্চয়ই মার্ডার ওয়েপনটা বার করে ফেলতো। কথা হচ্ছিল শিল্পপতি মহেশ্বর শ্রীবাস্তবের আকস্মিক মৃত্যুর ঘটনাটা নিয়ে। দুর্গাপুর থেকে অন্ডালের দিকে খানিকটা এগালেই ন্যাশনাল হাইওয়ের বাঁ দিকে তার কারখানাটা চোখে পড়বে। ওষুধের কারখানা। উদ্বোধনের পরদিনই সেটি বন্ধ হয়ে গেল। আসলে উদ্বোধন উপলক্ষেই তিনি কলকাতা থেকে পরশুদিন এখানে এসেছিলেন, কিন্তু এইখান থেকে আর কলকাতায় ফিরে যেতে পারলেন না। দিল্লি রোডের ধার দিয়ে কাল ভোরবেলায় যখন তিনি মর্নিং ওয়াক করছিলেন, সেই সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে। গাড়িটা মারার পর আর দাঁড়ায়নি, স্পিড বাড়িয়ে পালিয়ে যায়। মহেশ্বরের সাথে ছিলেন দুর্গাপুরের বিখ্যাত কন্ট্রাক্টর গোপীচাঁদ ভার্মা। তিনিই নাকি গিয়ে থানায় খবর দেন। গাড়ির ধাক্কা খেয়ে পথের ধারের ঢালু জমি দিয়ে মহেশ্বর গড়িয়ে পড়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় ঠিক তাই। একটা কাটা ঝোপের পাশে মহেশ্বরের লাশটা পড়ে আছে। মাথাটা একেবারে থ্যাতলানো। পুলিশ অফিসার রিপোর্ট লিখলেন,
এটা একটা অ্যাক্সিডেন্ট। রেকলেস ড্রাইভিং দিনে দিনে বেড়ে যাচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। মস্ত বড় এক শিল্পপতিও তার কারখানা খুলতে এসে এরকম এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন। ব্যাপারটা খুবই দুঃখের, কিন্তু কি আর করা যাবে? কিছুই যে করা যায় না তা কিন্তু নয়। যে গাড়িটা ধাক্কা মেরে পালিয়েছে তার সন্ধান করা যায়, কিন্তু তাও এক্ষেত্রে করা গেল না। কেননা গাড়িটা একেবারে আচমকা এসে এই কাণ্ড করায় গোপীচাঁদ এমন হকচকিয়ে গেছিল যে গাড়িটার নাম্বার তিনি দেখে রাখতে পারেননি। মহেশ্বর শ্রীবাস্তবের স্ত্রী দুর্গাদেবী কিন্তু পুলিশের কথা মেনে নিতে পারলেন না। বললেন, 40 বছর হলো আমার বিয়ে হয়েছে। এই 40 বছরের মধ্যে একদিন আমি আমার স্বামীকে মর্নিং ওয়াক করতে দেখিনি। অর্থাৎ দুর্গাপুরে গিয়ে একটা কারখানা খোলার সময় হঠাৎ তার মর্নিং ওয়াক করতে যাওয়ার দুর্মতি হবে কেন? ভদ্রমহিলা কাল রাত্রিরেই চারু ভাদুরীকে ডেকে পাঠান। ভাদুরীর সাথে আমিও গিয়েছিলাম। মিসেস শ্রীবাস্তবের যুক্তি শুনে ভাদুরী বললেন, তাই তো, তা আপনার কি মনে হচ্ছে বিষয়টার ওপর? দুর্গাদেবী কথার মারপ্যাচ পছন্দ করেন না। সরাসরি বললেন, আমার মনে হয় গোপীচাঁদের মা আমার স্বামীকে খুন করেছে। কেন কেন এমন কথা আপনার মনে হয় কেন? বলছি, ওষুধের ফ্যাক্টরির বিল্ডিং বানানোর কন্ট্রাক্ট ওই ওই হারামজাদা গোপীচাঁদ নিয়েছিল। এখন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলছেন বিল্ডিং এর মাল মশলা সে অতি রদ্দি দিয়েছেন। ফার্স্ট ক্লাস মেটেরিয়ালের পয়সা নিয়েছে, কিন্তু দিয়েছে সব থার্ড ক্লাস মেটেরিয়াল। আমার স্বামী তাই মামলা করার কথা ভাবছিলেন। ওখানে যাওয়ার আগে আমাকে তিনি বলেছিলেন গোপীনাথের গলায় গামছা দিয়ে সে সমস্ত পয়সা করি আদায় করবেন। পয়সা মানে সেই নেহাত অল্প কিছু নয়, এ তো কোটি টাকার ব্যাপার। সেটা বুঝতে পারিনি। আমি চুনোপুটি, মেরে কেটে 1000 পর্যন্ত শুনতে পারি। এইটা সেই ক্ষেত্রে লাখের অঙ্ক ছাড়িয়ে গিয়ে কোটির কারবার। আজ সকালে চারু ভাদুরী সেটা আমাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন। তারপর বললেন, ভদ্রমহিলা ভুল বলেননি। মর্নিং ওয়াকের ব্যাপারটা আমারও বিশ্বাস হচ্ছে না। কেন? আরে মশাই, যারা পুণ্য লাভ করবার জন্য পয়সা দিয়ে লোককে তারকেশ্বর পর্যন্ত হাঁটায়, স্বাস্থ্য লাভ করবার জন্য তারা কষ্ট করে মর্নিং ওয়াক করবে কেন? মর্নিং ওয়াক করবার জন্য তারা পয়সা দিয়ে লোক রাখবে। কথা বলতে বলতেই আমরা দুর্গাপুর পেরিয়ে গেছিলাম। ঘটনাস্থল যেই এলাকার মধ্যে পড়ে তার অফিসারের নাম দুর্গেশ মল্লিক। ভদ্রলোকের সাথে কথা হলো। তিনি বললেন, মার্ডারই যদি হবে তো অস্ত্রটা কোথায় গেল? গোপীচাঁদ বন্দুক পিস্তল চালাতে জানেন না, ছুরি ছোড়ারও ঠিক ধার ধারেন না। তাছাড়া জখমটা দেখলেও বোঝা যায় এটা বন্দুক পিস্তল কি ছুরি ছোড়া কোনোটারই কাজ নয়। মাথাটা থেঁতলে গেছে, মনে হয় গাড়ির ধাক্কা খেয়ে মাথাটা ফেটেছে। ইট কি পাথর দিয়ে ওইভাবে মাথা ফাটানো যায় না? যায়, কিন্তু ঘটনাস্থলের ধারে কাছে কোনো ইট কিংবা পাথর আমরা দেখিনি। ঠিক আছে, বাট আমি একবার ঘটনাস্থলটা দেখতে চাই। একজন কনস্টেবলকে যদি সঙ্গে দেন তাহলে কিন্তু বড্ড ভালো হয়। জায়গাটা আমরা ঠিক চিনি না বলেই সঙ্গে কাউকে নিতে চাইছি।
মল্লিক মশাই কি যেন ভাবলেন, তারপর বললেন, চলুন, সেরকম হলে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। আমাদের গাড়িটা আর নিতে হলো না, সেটা থানাতেই পড়ে রইল। আর থানার জিপে উঠে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছালাম। জিপ থেকে নেমে রাস্তার একটা ঢালু জমির দিকে আঙুল তুলে দুর্গেশ মল্লিক বললেন, দেখুন, ওই যে কাটা ঝোপটা দেখছেন, ঠিক ওরই পাশে ডেড বডিটা পড়েছিল। ওর ধারে কাছে কোনো ইট কিংবা পাথর দেখতে পাচ্ছেন আপনারা? পাচ্ছেন না তো? ঢালু জমিটা ঘন সবুজ ঘাসে ঢাকা। সেই ঘাসের ওপরে মিনিট খানেক চোখ বুলিয়েই ভাদুরী বললেন, না, তা ঠিক দেখতে পাচ্ছি না। তাহলে চলুন ফেরা যাক, আর এখানে কি বা করবেন? এক্ষুনি তো ফিরতে পারছি না, মিনিট 2-3 দেরি হবে। তার কারণ ইট পাথর এখানে দেখছি না বটে, কিন্তু আর একটা জিনিস দেখতে পাচ্ছি। সেইটা কিন্তু আপনারও দেখতে পাওয়া উচিত ছিল মশাই। কি কি দেখতে পেলেন? হলদে ঘাস। ঢালু জমিটা ঘন সবুজ ঘাসে ঢাকা। দেখে মনে হয় ঘন সবুজের যেন বিশাল একটা কার্পেট। তার মধ্যেই খানিকটা জায়গার ঘাস যেন সত্যি হলদেটে। ঢালু দিয়ে খানিকটা নেমে গিয়ে ওই হলদে ঘাসের পাশে উবু হয়ে বসলেন ভাদুরী মশাই। তারপর পকেট থেকে একটা ফিতে বার করে সেই জায়গাটুকুর মাপ নিয়ে বললেন, 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি। মল্লিক বললেন, সেটা আবার কি? চারু ভাদুরী বললেন, বুঝতে পারলেন না? একখানা ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ। অনেক দিন ধরে ইটটা ওখানে ছিল বলে তার তলার ঘাসগুলো সব হলদে হয়ে আছে। ছিল তো, এখন গেল কোথায়? সেইটাই তো আপনাকে খুঁজে বার করতে হবে মিস্টার মল্লিক। কেননা লাশ পরীক্ষা করলেই এই প্রমাণ মিলবে যে একখানা ইট দিয়ে মহেশ্বরের মাথা ফাটানো হয়েছিল। এটা কিন্তু মোটেই অ্যাক্সিডেন্টের ব্যাপার নয়। কলকাতার পথে ফিরতে ফিরতে জিজ্ঞাসা করলাম, কিন্তু লোকটা যদি মর্নিং ওয়াক নাই করে, মরার জন্য হঠাৎ গোপীচাঁদের সাথে ন্যাশনাল হাইওয়ের ওপরে হঠাৎ তিনি কি করতে গিয়েছিলেন? চারু ভাদুরী বললেন, বলাটা সত্যি খুবই শক্ত, তবে একটা আন্দাজ করা যেতে পারে। কাছেই একটা ছোট্ট মতন মন্দির দেখলে না? আমার ধারণা মন্দির দেখাবার নাম করেই মহেশ্বরকে রাস্তায় বার করেছিল গোপীচাঁদ। হয়তো এমন বলেছিল যে ওখানকার ঠাকুর খুব জাগ্রত। একটা পেন নাম যদি ঠুকে আসা যায়, তবে বাজারে জাল ওষুধ ছাড়লেও মানে কোনো রকম কোনো অসুবিধা হবে না। বালি ব্রিজের উপরে উঠে পড়েছি। গঙ্গার ওপর আলো পড়ে ঝিকমিক করছে। সেই দিকে তাকিয়ে বললাম, যাওয়ার পথে চোখ কানের কথা বলেছিলেন, সেইটার প্রমাণ আজ হাতে হাতে পেয়ে যাব তা কিন্তু তখনও ভাবিনি। ভাদুরী মশাই হো হো করে হেসে উঠলেন, তারপর বললেন, মল্লিক মশাইয়ের কি চোখ নেই? আছে। তার উপর কিন্তু তিনি আবার সোনালি ফ্রেমের চশমা পড়েছেন। কিন্তু মুশকিলটা কোথায় বলো তো? মুশকিলটা এই যে তিনি চশমা পরেও কিছু ঠিক দেখতে পান না।